সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা মনোবিজ্ঞান একাদশ মনোবিজ্ঞানের তৃতীয় ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী স্যার। তো আমরা মনোবিজ্ঞানের যে পরিচিতি, সেই পরিচিতির প্রথম চ্যাপ্টারে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখা মানে মনোবিজ্ঞানে কি কি ব্রাঞ্চ আছে, কি কি ধরনের জায়গা আছে, কোথায় কোথায় মনোবিজ্ঞান কাজ করে, অনেকগুলা শাখা আছে। সেখান থেকে আমরা বেছে বেছে তোমাদের জন্য ইন্টারমিডিয়েটের উপযোগী করে তোমাদের জন্য আমরা গুরুত্বপূর্ণ 5-6টা শাখা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে প্রথম আলোচনা করব মনোবিজ্ঞানের যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাউন্সেলিং সাইকোলজি বা কাউন্সেলিং মনোবিজ্ঞান, কাউন্সেলিং সাইকোলজি। এটা মনোবিজ্ঞানের একটা অ্যাপ্লাইড দিক। হ্যাঁ, মনোবিজ্ঞানের দুইটা দিক আছে, অধিকাংশ বিজ্ঞানেরই তাই, যে দুইটা দিক আছে। একটা হচ্ছে মৌলিক মনোবিজ্ঞান বা মৌলিক দিক, আর একটা হচ্ছে ফলিত দিক বা প্রয়োগিক দিক। মৌলিক দিক মানে যেখানে বিভিন্ন মূলনীতিগুলো আবিষ্কার করা হয়। হ্যাঁ, জ্ঞানের বা বিজ্ঞানের বিভিন্ন মূলনীতি যেখানে আবিষ্কার করা হয় সেটাকে বলা হয় মৌলিক বিজ্ঞান। আর ফলিত বিজ্ঞান হচ্ছে যে মূলনীতিগুলো আমরা আবিষ্কার করলাম সেগুলো বাস্তব জীবনে কাজে লাগানো এবং মানুষের মানবিক উন্নয়ন করা, মানুষের উপকারে আসা, সরাসরি মানুষের উপকারে আসা, সেটাকে বলা হয় প্রয়োগিক শাখা। তো কাউন্সেলিং মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের একটা প্রয়োগিক শাখা বা অ্যাপ্লাইড ব্রাঞ্চ। তো এই অ্যাপ্লাইড ব্রাঞ্চ মনোবিজ্ঞানের এই শাখায় আমরা মানুষের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, মানসিক অনেক সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে গেলে বিভিন্ন ধরনের মানুষ সিদ্ধান্তহীনতায় ভোগে, সিদ্ধান্ত নিতে পারে না, কি করবে ভেবে উঠতে পারে না, অনেক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, দ্বন্দ্ব থেকে অনেক সময় সমস্যা তৈরি হয়। এই ধরনের সমস্যা সমাধানের জন্য এই কাউন্সিলিং সাইকোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, একজন কাউন্সিলিং মনোবিজ্ঞানী বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, যে কোন ধরনের সমস্যাগুলো এমন যে নিজে আমরা সমাধান, আমি ধরো একজন সমস্যাগ্রস্ত, আমি নিজে আমার সমস্যার সমাধান করতে পারতেছি না। একজন কাউন্সিলিং মনোবিজ্ঞানের কাছে গেলে সে কি করবে, আমার সমস্যাটা সে নিজে সমাধান করবে না, সে আমি কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি আমাকেই উনি সেই রাস্তাটা দেখিয়ে দেবে। এটাই মূলত কাউন্সিলিং সাইকোলজির মূল বক্তব্য। তো এখানে দেখো প্রধান যেমন আচরণের পরিবর্তনে সাহায্য করা, আত্মরক্ষা দক্ষতা বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণ করা সাহায্য করা, সম্পর্ক উন্নয়নে সাহায্য করা, ব্যক্তির ক্ষমতা উন্নয়ন, হ্যাঁ, এই ধরনের কাজ করে। আচরণ পরিবর্তনে সাহায্য করা, ধরো তুমি ইন্টারমিডিয়েট পাস করার পরে দুই জায়গায় চান্স পেলে, ধরো মেডিকেল অথবা বুয়েট, দুইটা জায়গায় তুমি চান্স পাইছো, অথবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইছো, তুমি আর একটা ইউনিভার্সিটিতেও চান্স পাইছো, ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছো। তাহলে এই যে দুইটা ইউনিভার্সিটি, দেখা যাবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাবজেক্ট একটু ভালো, ঢাকা ইউনিভার্সিটিতে সাবজেক্ট একটু তোমার মনোপুত না, কিন্তু দুইটা ইউনিভার্সিটির আবার দুই ধরনের গ্রহণযোগ্যতা আছে বা গুরুত্ব আছে। তো তুমি একটা দ্বন্দ্বে পড়ে গেলা যে কোন ইউনিভার্সিটিতে এখন ভর্তি হবে, তখন তুমি কিন্তু এই সমস্যার সমাধান করতে খুবই হিমশিম খাচ্ছ। তখন একজন তুমি কাউন্সিলিং মনোবিজ্ঞানীর কাছে গেলে তোমার কিন্তু এই ধরনের সমস্যা খুব সহজেই ওনারা সমাধান দিতে পারবেন। ঠিক আছে, এরকম ধরনের মানে যে সমস্যাগুলো এরকম যে খুব সহজেই সমাধানযোগ্য এবং ব্যক্তি নিজেই তার নিজের সমস্যার সমাধান করতে পারে, এই ধরনের সমস্যাগুলো সাধারণত কাউন্সিলিং সাইকোলজিস্টদের কাছে গেলে এটা সমাধান করা যায়। কিভাবে করা যায়? যে আচরণের পরিবর্তন, আত্মরক্ষা মানে ডিফেন্স, ডিফেন্স মেকানিজম তৈরি করা, যে আমাদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণে যেন আমাদের কোনো দ্বন্দ্ব না চলে আসে, হতাশা না চলে আসে, তার জন্য আমাদের একটা বোল্ডনেস তৈরি করা, আগের থেকেই
আমাদেরকে প্রিপেয়ার করে দেওয়া, যে না এইটাই আমাদের এই পথে যেতে হবে, এই পথে আমার যাওয়া যাবে না। এটাই আর কি, যে আত্মরক্ষার পথ, সিদ্ধান্ত গ্রহণ, সম্পর্ক উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, তাই না? তো কাউন্সিলিংয়ের পরিধি 3 ধরনের হয়ে থাকে, যেমন প্রতিকারমূলক, নিবৃত্তিমূলক এবং শিক্ষা ও বিকাশমূলক। হ্যাঁ, প্রতিকারমূলক হচ্ছে তুমি সমস্যায় পড়ে গেছো, সেটা সমাধান করা। নিবৃত্তিমূলক কি, যে সমস্যা যাতে না আসতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি, আগে থেকেই তো প্রিপারেশন নিয়ে রাখা, যেন আমরা কখনোই এই ধরনের সমস্যায় না পড়ি, আগের থেকেই এটা থেকে মানে বিরত থাকার যে প্রিপারেশন বা যে শিক্ষা, সেটাই হচ্ছে নিবৃত্তিমূলক। আর একটা আছে যে বিকাশমূলক ও শিক্ষামূলক। এই বিকাশমূলক, শিক্ষামূলক, এটা আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করার ফলে আমরা বিভিন্ন আত্মরক্ষার কৌশল অবলম্বন করার ফলে আমরা সিদ্ধান্ত গ্রহণে সুবিধা পেয়ে থাকি। আমরা ওই ধরনের হতাশায় বা দ্বন্দ্বে আর পড়বো না, ঠিক আছে? এটাই মূলত কাউন্সিলিং মনোবিজ্ঞানীর কাজ। তোমরা বলতে পারো, স্যার তাহলে কাউন্সিলিং মনোবিজ্ঞানী আর ওই যে আমি পড়াবো আর একটা বিষয় আমাদের আছে, যেমন যে চিকিৎসা মনোবিজ্ঞান, হ্যাঁ, কাউন্সিলিং মনোবিজ্ঞান আর চিকিৎসা মনোবিজ্ঞান, এই দুটার ভিতরে তাহলে পার্থক্য কি? তো কাউন্সিলিং মনোবিজ্ঞান এবং চিকিৎসা মনোবিজ্ঞানের ভিতরে একটু পার্থক্য আছে। কাউন্সিলিং মনোবিজ্ঞানের কথা বললাম যে আমরা সাধারণত স্বাভাবিক সময়ে, মানে পরিস্থিতিতে অনেক সময় দ্বন্দ্ব থেকে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়, সেগুলো সমাধানের জন্য আমরা কি করি, এই কাউন্সিলিং মনোবিজ্ঞানীর শরণাপন্ন হয়। কিন্তু এই যে যখন ক্লিনিক্যাল সাইকোলজি আমি আলোচনা করে ফেলতেছি, ক্লিনিক্যাল সাইকোলজি কি, তাহলে আমি দুইটা কম্পারেটিভ আলোচনা করে দিলে তোমাদের জন্য আরো সহজ হবে জিনিসটা। তাহলে ক্লিনিক্যাল সাইকোলজি হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞান। এটা কিন্তু মনোবিজ্ঞানের একটা কোর দিক, ইম্পর্টেন্ট দিক। আমেরিকান সাইকোলজিদের ভিতরে প্রায় 60-70% যদি মনোবিজ্ঞানী দেখো, তারা সবাই কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা চিকিৎসা মনোবিজ্ঞানী। তাদের কাজ হচ্ছে মানসিক রোগের চিকিৎসা করা। আমরা জানি যে একটা পপুলেশনে কিন্তু বিশাল নাম্বার মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে অস্বাভাবিক আচরণ করে থাকে, মানে স্বাভাবিক আচরণ করে না, অস্বাভাবিক আচরণ করে থাকে। কিন্তু আমরা জানি না, আমরা হয়তো ধরতেও পারি না যে এটা অস্বাভাবিক আচরণ। কিন্তু প্রত্যেকটা পপুলেশনে কিন্তু হিউজ অনেক সংখ্যা কি আছে, মানুষ আছে যারা মানসিকভাবে বিপদগ্রস্ত বা রোগাগ্রস্ত, তাদের মানসিক রোগ রয়েছে, কিন্তু সে জানে না। মানসিক যে ব্যাধি রয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। অনেকের ধারণা থাকে, অনেকের থাকে না। আর থাকলেও আমরা ওভারলুক করে যাই, না এটা ভূত প্রেতের ব্যাপার বা সামথিং, হ্যাঁ ও ঠিক হয়ে যাবে, এইভাবেই কিন্তু আমরা পাশ কাটাই দিই। হ্যাঁ, আমরা জ্বর আসলে সাথে সাথে কি করি, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। হ্যাঁ, আমার শারীরিক অসুস্থতা হলে কি হয়, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, যে একটা ট্রিটমেন্ট নিয়ে চলে আসি সাথে সাথে। কিন্তু যখন মানসিক সমস্যা হয়, তখন কিন্তু আমরা পরিবার থেকেই অনেক সময় আমরা এটা নেগলিজেন্স করে যাই, যে না এটা কিছু না, ঠিক হয়ে যাবে, এই হবে সেই হবে। এই করতে করতেই কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় ধরনের সমস্যা, ইভেন কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে বসে, বা আরো বড় ধরনের কোনো সমস্যা, হেলথ হ্যাজার্ড, বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু পতিত হয়ে যায়। সুতরাং এই যে আমাদের যে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও যে একটা বিরাট ভূমিকা রাখে বা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমাদের অবশ্যই এটাও কিন্তু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, যে আমাদের শারীরিক সমস্যার কারণে আমরা যেমন ডাক্তারের কাছে চলে যাই, জ্বরের মেডিসিন নিয়ে আসি বা অন্যান্য ট্রিটমেন্ট করাই, অপারেশন করাই, ঠিক মানসিক সমস্যার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে, এবং ওইভাবেই গুরুত্বের সাথে কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে হবে। আর এই সমস্যার সমাধান করে কে, চিকিৎসা মনোবিজ্ঞান। হ্যাঁ, আমি বললাম যে আমেরিকাতে ম্যাক্সিমাম যে মনোবিজ্ঞানী আমরা দেখি সব কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানী তারা। তো চিকিৎসা মনোবিজ্ঞান তাহলে কি কাজ করে? চিকিৎসা মনোবিজ্ঞান হচ্ছে মানুষের যে মানসিক সমস্যা বা বৈকল্য, মানে কঠিন মানসিক সমস্যা যেগুলো, যেমন তোমার যদি হ্যালুসিনেশন হয়, হ্যাঁ, অলিক বীক্ষণ হয়, এগুলা তোমরা এখনো পরিচিত হওনি মনোবিজ্ঞানী, যে তোমার মনে হবে যে তোমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, তোমার সাথে কেউ কথা বলে, হ্যাঁ, তুমি হয়তো কাউকে অনুভব করো তোমার পাশে এসে বসে থাকে, এরকম হ্যালুসিনেশন এগুলোকে বলে। তো এরকম যদি অনুভব করো, অথবা তুমি মনে করো যে তোমার বাবা তোমার শত্রু, তোমার মা তোমার শত্রু, তোমার ভালো চায় না, এরকম যদি মন মানসিকতা তোমার ভিতরে দেখা যায়, কারণ এরকম অনেক সময় হয়ে যায়, হ্যাঁ, এটা মানসিক বৈকল্য।
কি কারণে হয়? অনেক কথা আছে, আর তোমাদের যদি এই কথা আমি এখন শুরু করি তাহলে কিন্তু শেষ হবে না। হ্যাঁ, যে কেন হয়, অনেক মনোবিজ্ঞানী বলতেছে ত্রুটিপূর্ণ শিক্ষণের কারণে হয়, ফল্টি লার্নিং। লার্নিং এর যদি সমস্যা থাকে, শিক্ষণে যদি সমস্যা থাকে, তাহলে ওই ব্যক্তির ভিতরে মানসিক বৈকল্য দেখা যায় বা অস্বাভাবিক আচরণ বিকাশ লাভ করে। হ্যাঁ, তাহলে কি ত্রুটিপূর্ণ শিক্ষণ। এক গ্রুপ বললো, লার্নিং থিওরিস্টদের কথা, ত্রুটিপূর্ণ শিক্ষণ। আবার অনেকে বলবে না, যে তোমার শারীরিক কোনো সমস্যার কারণে হতে, মস্তিষ্কের কোনো অংশ ধরো কাজ করে না, বা মস্তিষ্কের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু তোমার আচরণ অস্বাভাবিক হতে পারে। তো সুতরাং অনেক কারণ, জেনেটিক কারণে হতে পারে, গ্ল্যান্ডের কারণে হতে পারে। হ্যাঁ, তোমার ভিতরে ইন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, অনেক ধরনের, যে তোমরা জানো পিটুইটারি, অগ্ন্যাশয়, বিভিন্ন গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের কাজ রয়েছে। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ভূমিকা। তো এখন যদি কোনো হরমোন তোমার ভিতরে কম থাকে, বা কোনো হরমোন যদি পরিমাণ তোমার বেশি থাকে, তাহলে কিন্তু তোমার ভিতরে অস্বাভাবিক আচরণ ডেভেলপ করতে পারে। তাহলে চিকিৎসা মনোবিজ্ঞানের কাজ হচ্ছে, চিকিৎসা মনোবিজ্ঞান কোথায় কাজ করে? যে মানসিক সমস্যা নিয়ে কাজ করে। মানুষের মানসিক সমস্যা যদি প্রকট হয়ে যায়, খুব এমন হয়ে যায় যে সে আর কন্ট্রোলে নেই, তখন কিন্তু চিকিৎসা মনোবিজ্ঞানীর দরকার হয়। আর কাউন্সিলিং সাইকোলজি কখন দরকার হচ্ছে? যখন সাধারণ খুব টুটকো ঘটনা, যেটা আমরা নিজেরা সমাধান করতে পারছি না, কিন্তু একজন সহযোগিতা করলেই, একজন কাউন্সিলর বা একজন কাউন্সিলিং মনোবিজ্ঞানী একটু সাহায্য করলেই আমরা আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারতেছি। এইসব ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং সাইকোলজি দরকার হয়। তাহলে কখন আমরা চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে যাব? যখন আমাদের প্রকট মানসিক সমস্যা দেখা যাবে, তখন আমরা কিন্তু এই চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে যাবো। চিকিৎসা মনোবিজ্ঞানের বিভিন্ন ধরনের চিকিৎসা মনোবিজ্ঞানী রয়েছে, তারা বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে তোমাদেরকে ট্রিটমেন্ট করে দিবে, বা আমাদেরকে ট্রিটমেন্ট করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিবে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের থেরাপি রয়েছে। অনেকের এই সমস্যা, মানসিক সমস্যা সমাধানের জন্য অনেক সময় ওষুধেরও প্রয়োজন, ড্রাগেরও প্রয়োজন হয়, ড্রাগ মনোবিজ্ঞান। হ্যাঁ, চিকিৎসা মনোবিজ্ঞান তাহলে এটা ব্যাপক, অনেক ব্যাপ্তিতার অনেক, এবং কঠিন সমস্যা নিয়ে, মানসিক সমস্যা নিয়ে কাজ করে। আর অপেক্ষাকৃত সহজ সরল সমস্যা নিয়ে কাজ করে কাউন্সেলিং সাইকোলজি। এটাই মূল পার্থক্য কাউন্সেলিং সাইকোলজির সাথে তোমার ক্লিনিক্যাল সাইকোলজি বা চিকিৎসা মনোবিজ্ঞানের। দুইটাই কিন্তু মনোবিজ্ঞানের অ্যাপ্লাইড দিক বা প্রয়োগিক দিক। হ্যাঁ, দুইটাই বাস্তব জীবনে আমাদের কাজে আসে। এর অনেক কথা আছে, তাই না? আমরা আরো একটা কথা আমরা বলে দিই, যেমন আর একটা পার্থক্য, তোমরা যদি আরো একটু ভালো করে জানতে চাও, তোমাদের বইও আছে এই পার্থক্যটা, দেখে নিও যে মানসিক সমস্যার সমাধানের জন্য কি ধরনের সময়ের প্রয়োজন হয়। হ্যাঁ, কত একজন ডাক্তারের কাছে বা একজন মনোবিজ্ঞানীর কাছে গেলে তোমাকে তো সময় দিতে হবে, তাই না? এটা সেশন বলে। একদিন তুমি দেখা করলা, তোমার সাথে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা মনোবিজ্ঞানী তোমার সাথে পুরো কথা বললো বা থেরাপি দিল, তাই না? সেটাকে বলা হয় একটা সেশন। কতটা সেশন লাগে? আমরা দেখি যে চিকিৎসা মনোবিজ্ঞানের ক্ষেত্রে 20 থেকে 40টি সেশন প্রয়োজন হয়, এবং 6 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে। হ্যাঁ, তোমার এই মানসিক সমস্যা সমাধানের জন্য। কোথায়? চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে, যদি প্রকট মানসিক সমস্যা থাকে। অন্যদিকে আমরা যদি কাউন্সেলিং এর যে সমস্যাগুলো, এইগুলোর জন্য কোনো মনোবিজ্ঞানীর কাছে গেলে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে এটা সমাধান করতে পারি। সাধারণত 8 থেকে 10টি সেশনের মাধ্যমেই এটা শেষ করা সম্ভব হয়, 8 থেকে 10টা। আর ওইখানে আমরা দেখলাম 20 থেকে 40টা সেশনের প্রয়োজন হয় প্রকট মানসিক সমস্যা সমাধানের জন্য। একজন মনোবিজ্ঞানীর কাছে গেলে আমরা কি দেখতে পাই? যে আমাদের ওখানে 20 থেকে 40টা বা 50টা সেশনের প্রয়োজন হয়, তার সাথে বিভিন্ন সময়ে দেখা করা, এবং প্রায় 6 মাস থেকে 2 বছর সময় লাগতে পারে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য। তাহলে মানসিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সময় দিতে হবে, এবং ওখানে কিন্তু অর্থেরও অনেক ব্যাপার আছে, তাই না? তো এইভাবে এই মনোবিজ্ঞানের 2টা শাখার কথা বললাম, যে কাউন্সিলিং মনোবিজ্ঞান এবং চিকিৎসা মনোবিজ্ঞান আমাদের ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, বা আমাদের সাপ্তাহিক জীবনে যে সমস্যাগুলো হয়, ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্যা যেগুলো হয়, সেগুলো সমাধানের জন্য এই মনোবিজ্ঞানীগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এরপরে আসে শিক্ষা মনোবিজ্ঞান, এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি মেন কাজ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা, এবং শিক্ষাকে
শিক্ষার্থীর উপযোগী করে তৈরি করা এবং শিক্ষার ভিতরে যে নৈরাজ্যগুলো আছে সেগুলা মিনিমাইজ করা বা কমিয়ে দেওয়া। হ্যাঁ, যেমন ক্লাসরুম ম্যানেজমেন্ট, একটা ক্লাসরুমে কিভাবে ম্যানেজ করতে হবে, একজন শিক্ষকের কি ভূমিকা হবে, হ্যাঁ, কোন পদ্ধতিতে সে শিক্ষা প্রদান করবে, ডিসকাশন মেথড হবে না লেকচার মেথড হবে, তাই না, কিভাবে পড়াশুনো করালে ছাত্রদের কাছে তথ্যগুলো বেশি দিন মনে থাকবে বা বেশি ভালো করে বুঝতে পারবে, তাই না, এগুলো কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানীরা এই নিয়ে কাজ করে। হ্যাঁ, শিক্ষার মূলনীতি আবিষ্কার করা এবং সেগুলো শিক্ষাক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা এবং শিক্ষাকে সাস্টেনেবল করা, এগুলো নিয়ে কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, শিক্ষার একজন ভালো শিক্ষকের কি বৈশিষ্ট্য হবে, হ্যাঁ, তো ভালো শিক্ষক হতে গেলে তার কি কি যোগ্যতা লাগবে, তাই না, শুধু বৈশিষ্ট্য হলে একজন ভালো মানুষ হলেই হবে না, তার তো এডুকেশন লাগবে, তার ট্রেনিং লাগবে, তাই না, কি কি পদ্ধতি বা তার বাস্তব যে জ্ঞান, তাই না, বাস্তব জ্ঞান, সে বাস্তব জীবনে সে শিক্ষাকে কতটুকু কাজে লাগাতে পারে, তাই না, সেগুলো কিন্তু এই এডুকেশনাল সাইকোলজিতে বিশদ আলোচনা করা হয়। এটাও মনোবিজ্ঞানের একটা অ্যাপ্লাইড দিক। আমি আজকে যেগুলো আলোচনা করতেছি মূলত অ্যাপ্লাইড মনোবিজ্ঞানের অ্যাপ্লাইড দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরে আছে শিল্প বা সাংগঠনিক মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, মানে সাইকোলজি ইন ইন্ডাস্ট্রির ভিতরে সাইকোলজি, শিল্পর ভিতরে সাইকোলজি। শিল্প আমরা জানি যে ইন্ডাস্ট্রিতে কি হয়, মানুষ আছে, তাই না, মেশিন আছে, ম্যান মেশিন অ্যান্ড ম্যান এনভায়রনমেন্ট রিলেশন, তাই না, ম্যান মেশিন, এই যে মানুষ এবং মেশিনের সাথে মানুষের রিলেশন, আবার কর্মীদের সাথে কর্মীদের রিলেশন, সহকর্মীদের সাথে সহকর্মীদের রিলেশন, অথবা মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপনার সাথে শ্রমিক বা কর্মচারীদের রিলেশন, তাই না, হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল যে রিলেশন। হরাইজেন্টাল রিলেশন হচ্ছে যে কর্মীদের সাথে কর্মীদের যে রিলেশন, ভার্টিক্যাল রিলেশন হচ্ছে যে বসের সাথে সাবঅর্ডিনেটদের যে রিলেশন, সেই রিলেশন গুলো কিন্তু শিল্প মনোবিজ্ঞানে বিশাল আলোচনা করা হয়। হ্যাঁ, যেমন কর্ম বিশ্লেষণ, কর্মচারী নির্বাচন, কর্ম বিশ্লেষণ, হ্যাঁ, কিভাবে আমরা কর্মকে কিভাবে ভাগ করব, কি কি ধরনের আমাদের কাজ আছে, কাজকে ভাগ করে ফেলা, হ্যাঁ, যেমন টাইপ রাইটিং করা, কম্পিউটার সেকশন, অমুক সেকশন, তমুক সেকশন, বিভিন্ন সেকশনে কাজগুলোকে ভাগ করে ফেলা। কর্মচারী নির্বাচন, হ্যাঁ, পার্সোনাল সিলেকশন, কর্মচারী নির্বাচন মানে সঠিক কাজের জন্য সঠিক যোগ্য ব্যক্তিকে সিলেকশন করা। হ্যাঁ, তাহলে এই শিল্প মনোবিজ্ঞান এগুলো কাজ করে। হ্যাঁ, শিল্পের প্রশিক্ষণ, ট্রেনিং এর ব্যবস্থা কে করে? শিল্প মনোবিজ্ঞানীরা শিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করে। হ্যাঁ, প্রকৌশল মনোবিজ্ঞান বা কর্মবিজ্ঞান, হ্যাঁ, এইটা কর্মবিজ্ঞান, এটা কিন্তু বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে এই প্রকৌশল মনোবিজ্ঞান বা কর্মবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কর্মবিজ্ঞানের মূল কথা হচ্ছে ফিটিং দ্য ম্যান টু দ্য জব, মানুষের উপযোগী জব তৈরি করো। আমরা কি করি যে একটা বা দুইটা বা পাঁচটা পোস্ট আছে, সেটার জন্য আমরা সার্কুলার দিই যে, আর হাজার হাজার ক্যান্ডিডেট এসে কি করে, ওই পাঁচটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে, চাকরির জন্য এসে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়, তাই না। কিন্তু কিছু দেশ আছে যেখানে কিন্তু তুমি যদি 5-10টা পোস্টের জন্য সার্কুলার দাও, তাহলে ওই উপযোগী মানুষ পাওয়া যায় না, কারণ ওই দেশে অত মানুষ নাই, অত বেকার সমস্যা নাই, ইভেন বেকার একদমই নাই, জিরো। এরকমও অনেক দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড, তাই না, এইসব কান্ট্রিতে। তো ওখানে কিন্তু কর্মবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওইখানে আগে মানুষ ধরো আমার যে শ্রম শক্তি আছে, সেই শ্রম শক্তি অনুযায়ী তারা কিন্তু এই কর্ম তৈরি করে বা ফিল্ড তৈরি করে, কাজ তৈরি করে। আমার 5 জন ডাক্তার আছে, তাহলে একটা হসপিটাল তৈরি করবে বা একটা মেডিসিনের কোনো ইকুইপমেন্ট তৈরি করার ইন্ডাস্ট্রি তৈরি করবে, যেখানে আমি ওই লোকগুলোকে কাজে লাগাতে পারি। কিন্তু আমি যদি এখন একটা আমার ডাক্তার নাই, কিন্তু আমি একটা মেডিকেল যদি আমি খুলে বসি, তাহলে কিন্তু আমি সেখানে ডাক্তার পাবো না, কারণ আমার তো ডাক্তার তো কেউ ভ্যাকেন্সি বা এরকম বেকার কোনো ডাক্তার নাই, আমি কোথায় পাবো, তাই না। সেক্ষেত্রে কিন্তু কর্মবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মবিজ্ঞান কর্মীকে প্রাধান্য দেয়, মানুষকে প্রাধান্য দেয়, জবকে না। মানুষ হচ্ছে এখানে মেন কথা।
মানুষের উপযোগী করে কাজ তৈরি করতে হবে। কর্মবিজ্ঞানের মূল কথা হচ্ছে তাই। কর্মদক্ষতা ও ক্লান্তি, তাই না? আমরা সব কর্মদক্ষতা, আমি ইচ্ছা করলে কি এখন 10 ঘন্টা ক্লাস নিতে পারবো আমি তোমাদের সামনে? নিশ্চয় না। আমার কিন্তু আমার তাহলে নিশ্চয় একটা লিমিটেশন আছে, আমার একটা আমার একটা কর্মদক্ষতা আছে, তাই না? এবং আমার ক্লান্তি আছে, ফেটিক। আমি কিছুক্ষণ পরে কথা বলার পরে কিন্তু আমি ক্লান্ত হয়ে যাব, তাই না? তো এই যে ক্লান্ত, কর্মদক্ষতা এবং ক্লান্তি, যে কতক্ষণ আমি কাজ করতে পারবো, কিভাবে কাজ করলে আমার কাজ বেশি পরিমাণ কাজ করতে পারবো, এই অনেক কথা আছে, বুঝছো? ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি হতন স্টাডি আমেরিকান ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানি করছে, হ্যাঁ, যে বেলসা দিয়ে তুমি মনে করতে পারো যে বেলসার সাইজ যত বড় হবে তত মনে হয় শ্রমিকরা তত বেশি কাজ করতে পারবে, বালু উত্তোলন করতে পারবে বা কয়লা উঠাতে পারবে। হ্যাঁ, কিন্তু না, ওর একটা নির্দিষ্ট মাপ আছে। দেখা যাবে যে 5 কেজি ওজনের বেলসা দিয়ে একজন শ্রমিক প্রতি 8 ঘন্টায় হয়তো 1000 কেজি উঠাতে পারে, মাল উঠাতে পারে, কিন্তু 5 কেজির বেলসা দিয়ে। কিন্তু তুমি যদি তার বেলসা সাইজ 10 কেজি করে দাও, মনে করবা যে সে 1000 কেজি জায়গায় 2000 কেজি উঠাতে পারবে? নো, দেখা যাবে কমে গেছে, ও 700 কেজির বেশি আর উঠাতে পারছে না সারা 8 ঘন্টার ভিতরে বা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে। তার মানে এই যে দক্ষতা এবং ক্লান্তি কিভাবে আসবে, এটা মনোবিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করে এবং মানুষের উপযোগী করে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের যে শারীরিক অবস্থা, হ্যাঁ, তার যে ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপরে বেস করে ওই মানুষের উপযোগী করে কর্মটা সাজায় এবং তার ইকুইপমেন্ট গুলো, সে যে নিয়ে হামার দিয়ে হাতুড়ি দিয়ে কাজ করবে, অথবা সেলাই মেশিনে কাজ করবে, তাই না, অথবা কম্পিউটারে বসে কাজ করবে, কম্পিউটারের চেয়ারটা কতটুকু হাইট হবে, টেবিলটা কতটুকু হাইট হবে, হ্যাঁ, এক এক দেশের মানুষের হাইটটা এক এক রকম। সুতরাং এই যে স্ট্রেট রাখা, না হলে তার ঘাড়ে ব্যথা হবে, তাই না, এই জিনিসগুলো কনসিডার করে এই দক্ষতা এবং ক্লান্তি এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কে? এই একজন শিল্প মনোবিজ্ঞানী বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট বা সাংগঠনিক মনোবিজ্ঞানী। এর পাশে শৈল্পিক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। আমরা জানি যে কোনো শিল্পে অনেক ধরনের হেভি যন্ত্রপাতি ব্যবহার হয় এবং অনেক বড় বড় মেশিন চলে, তাই না? তো এইসব মেশিন, ইলেকট্রিক মেশিন, অনেকগুলাই কিন্তু যান্ত্রিক ইলেকট্রিক মেশিন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তো অ্যাক্সিডেন্টকে কিভাবে কমাই আনা যায়? অ্যাক্সিডেন্টটা আমরা এখন 0 করে দিতে পারবো না, তাই না? তবে আমরা কি করতে পারি, এটা একটা নির্দিষ্ট লেভেলে আনতে পারি বা কমাই আনতে পারি। সেই কাজটা কিন্তু এই শিল্প মনোবিজ্ঞানীরা করে থাকে। কি করে? শিল্পের দুর্ঘটনাটা কমানোর ব্যবস্থা কিভাবে কমানো যায়, তাই না? যন্ত্রকে কিভাবে সেভ করা যায়, মানুষকে কিভাবে সেভ করা যায়, তাই না? সেভাবে কিন্তু যন্ত্রগুলোকে স্থাপন করে তাদের কাজ, যে হিউম্যান মানুষকে প্রাধান্য দিয়ে মেশিনটাকে এমন ভাবে ডিসপ্লে করা হবে বা কন্ট্রোল করা হবে যেন সেটা খুব সহজে মানুষ অপারেট করতে পারে এবং নির্দিষ্ট দূর থেকে সেটা করতে পারে। ইলেকট্রিক একটা সুইচ, তাই না, সেখানে যেন কোন রকম শক খেয়ে সে মারা না যায়, তার জন্য এমন ভাবে সেটাকে সেট করা হবে যেন সে ইলেকট্রিক দুর্ঘটনায় না পড়ে, তাই না? এরকম অনেক কাজ আছে। শিল্পে মানবিক, হিউম্যান রিলেশন, মরাল, মানবিক সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট। তুমি যদি চিন্তা করো যে তুমি এক জায়গায় চাকরি করো, সেখানে সহকর্মীরা সাপোর্টিভ না, হেল্পফুল না, হ্যাঁ, তোমার বিরুদ্ধে কথা বলে, তোমাকে দেখতে পারে না, বা এরকম একটা যদি সিচুয়েশন তৈরি হয়, তাহলে তুমি কয়দিন ওখানে সাস্টেইন করতে পারবা? হ্যাঁ, আর যদি এরকম হয় যে সবাই ভাইয়ের মতো, ওখানে সহকর্মীরা এমন যে একজন আরেকজনের জন্য প্রাণ দিতে প্রস্তুত, সেখানে কাজ করে তোমার মনে হবে যে না, এটা আমার প্রতিষ্ঠান, আমি মন উজাড় করে সেখানে কাজ করা যায়। কিন্তু যদি তাদের সাথে আমার সহকর্মীদের সাথে অথবা ম্যানেজমেন্টের সাথে, হায়ার ম্যানেজমেন্টের সাথে আমার রিলেশন যদি খারাপ হয়, আমি চাকরি আজকে যাই কালকে যাই, এরকম যদি একটা থ্রেটের ভিতরে থাকি, আমি কি চাকরি করতে পারবো? বা আমার ভালো লাগবে ওই চাকরি? দূর, আমি এসেই বলবো যে দূর, ওইখানে চাকরি আমার ভালো লাগতেছে না, আমি হয়তো অন্য জায়গায় চাকরি খোঁজা শুরু করে দিব। তাহলে আমরা যে শিল্পে মানবিক সম্পর্ক উন্নয়নেও কিন্তু এই শিল্প মনোবিজ্ঞানীরা কাজ করে, যে না, সেখানে বসের সাথে সাবঅর্ডিনেটের ভালো রিলেশন থাকতে হবে, আবার সহকর্মীদের সাথে সহকর্মীদের একটা সুন্দর একটা রিলেশন অবশ্যই থাকতে হবে। যদি সেখানে কর্মপরিবেশ ভালো রাখতে হয়, তাহলে এই হিউম্যান রিলেশন ইন ইন্ডাস্ট্রি ইজ এ
ইম্পর্টেন্ট আর ভাইটাল পয়েন্ট, এটাকেও কনসিডারে আনতে হবে। হ্যাঁ, যে কিভাবে তুমি বলবা যে স্যার কিভাবে সম্ভব এটা। হ্যাঁ, অনেক প্রতিষ্ঠান দেখবা স্যালারি কম, মানে কম দেয় না, মোটামুটি দেয়, বেশি দেয় না, কিন্তু সেখানে তাদের সম্পর্ক ভালো। এবার মালিক দুপুরে ফ্রি খাওয়ায়, খুব সুন্দরভাবে খাওয়া, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করে, অথবা থাকার ব্যবস্থা করে। হ্যাঁ, তাদের থাকা ফ্রি, বাস দুপুরে খাওয়া ফ্রি, তাই না, একটা নাস্তা দেয়। এই যে একটা নাস্তা, একটা খাওয়ার জন্য কিন্তু বেশি খরচ না, হয়তো 100-200 টাকা খরচ হয়, কিন্তু তোমাকে কিন্তু 5,000 টাকা বেতন, অন্য জায়গায় 5,000 টাকা বেতন বেশি দেয়, তোমাকে 5,000 টাকা বেতন কম দেয়। তারপরে দেখবা তোমার এখানে চাকরি করতে শান্তি লাগবে, যে দুপুরে একবার খাওয়ার দেয়, তার মানে কি তোমাকে সে ভালোবাসে, এটা কিন্তু তার বহিঃপ্রকাশ। তো সেক্ষেত্রে কি হয়, শিল্পে মানবিক সম্পর্কটা অনেক স্ট্রেংথ হয়, শক্তিশালী হয়, যার ফলে প্রোডাক্টিভিটি বেড়ে যায়। হ্যাঁ, শিল্পের মেন ইয়ে কি, এম কি, প্রোডাকশন। লক্ষ্য কি, প্রোডাক্টিভিটি, কম মূল্যে বেশি প্রোডাকশন করা, এফিসিয়েন্সি যাকে বলে, তাই না, আউটপুট আর আউটকাম দুইটা ভিন্ন জিনিস। তোমাদেরকে পরে আমি এগুলো বোঝাবো যে আউটপুট এবং আউটকামের ভিতরে পার্থক্য। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা এই শিল্প মনোবিজ্ঞানের কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব ক্ষেত্রে। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রির ভিতরে কি ধরনের মানসিক হিউম্যান রিলেশন তৈরি হবে এবং তাদেরকে কিভাবে সুন্দরভাবে প্রোডাক্টিভিটি বাড়ানো যাবে, সেটা নিয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এরপরে 5 নম্বরে আছে সমাজ মনোবিজ্ঞান, সোশ্যাল সাইকোলজি। সবাই আমরা সমাজের মানুষ, তাই না, আমরা তো সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। সমাজ কি, আমাদের চারপাশের পরিবেশ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ, মহল্লা, ইউনিয়ন, জেলা, উপজেলা, সব মিলাই তো আমাদের পরিবেশ, তাই না। তো এই যে সমাজ আমাদের সমাজ গড়ে উঠেছে, এই সমাজের ভিতরে বিভিন্ন ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলোকে আমরা যদি সঠিকভাবে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সমাজ মনোবিজ্ঞান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, কিভাবে পালন করে সমাজ মনোবিজ্ঞান, কিভাবে কাজ করে, যেমন সমাজীকরণ। হ্যাঁ, সমাজীকরণ কিভাবে হয়, আমরা শিক্ষণ কিভাবে, সমাজীকরণের মাধ্যমে সমাজ মনোবিজ্ঞান বলে দেয় যে আমাদের শিক্ষণ কিভাবে হবে। হ্যাঁ, অন্যকে দেখে শিক্ষণ, মডেল, বাবাকে দেখে বাবার মতো করে বড় হওয়া, আমি বাবার মতো হব। একজন শিক্ষককে মনে হয় যে আমি শিক্ষক হব, একজন অভিনেতাকে দেখে মনে হয় যে আমি অভিনেতা হব, তাই না। এই যে তারা মডেল, তাই না, এই সমাজীকরণের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকে। হ্যাঁ, সমাজীকরণ, একজন সমাজের একজনের মতো করে হয়ে বড় হওয়া, এটাকে সমাজীকরণ। কৃষ্টি ও ব্যক্তিত্ব, কৃষ্টি আমাদের আবহমান কাল থেকে যে জিনিসগুলো চলে আসতেছে, কৃষ্টি, তাই না। কৃষ্টি কি, আমাদের আবহমান কাল থেকে যে ঘটনাগুলো চলে আসতেছে, কৃষ্টি বা কালচার বলে। কালচার ইজ এ প্যাটার্ন হোল অফ রেসপন্স। তো এই যে কৃষ্টি ও ব্যক্তিত্ব হচ্ছে একজন ব্যক্তিত্ব হচ্ছে একটা গতিশীল অবস্থা, যা ব্যক্তিকে তার পরিবেশের উপযোগী আচরণ করতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে ব্যক্তিত্ব কি, ব্যক্তিত্ব হচ্ছে a personality is a dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment। অনেক মানে শক্ত কথা মনে হচ্ছে তোমাদের কাছে, এটা কিছুই না। যে ব্যক্তিত্ব হচ্ছে কি, একটা গতিশীল একটা সংগঠন বা গতিশীল একটা মানুষের ভিতরে একটা গতিশীল একটা শক্তি, যা কি করে ব্যক্তিকে তার পরিবেশের আচরণ করতে সাহায্য করে। হ্যাঁ, কোথায় কি ধরনের আচরণ করতে হবে, হ্যাঁ, কোথায় রাগ করতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় তোমার কি আচরণ করতে হবে, এটা ব্যক্তিত্বের মাধ্যমে কিন্তু আমাদের প্রকাশ হয়ে থাকে। তাহলে আমরা কৃষ্টি ও ব্যক্তিত্ব নিয়ে সমাজ মনোবিজ্ঞানে আমরা আলোচনা করে থাকি। এই মনোবিজ্ঞানের ভিতরে কি কি আলোচনা হয়, সমাজীকরণ, কৃষ্টি ও ব্যক্তিত্ব, মনোভাব। হ্যাঁ, আমরা বলি যে ওরে বাবা, এই নিগ্রোরা অনেক মানে হোস্টাইল হবে বা সামথিং, এরকম আমরা চিন্তা করি না, যে অমুকরা অথবা ওয়েস্টার্নরা মনে করে যে মুসলিমরা মনে হয় টেরোরিস্ট। এই যে এই ধরনের মনোভাব, কোন জাতি বা গোষ্ঠীর প্রতি একজন আরেকজনের যে চিন্তা বা পূর্ব একটা ধারণা, মনোভাব। হ্যাঁ, তারপর আছে যৌথ আচরণ, যে জনমত প্রচারণা। হ্যাঁ, জনমত প্রচারণা। এরপর আছে দলীয় আচরণ, বিভিন্ন দল, গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। নেতৃত্ব, সন্ত্রাস, নেতৃত্ব, তাই না, লিডারশিপ। একজন ভালো লিডার, কেন ক্যারিসমেটিক লিডার আমরা শুনি না। হ্যাঁ, একজন ভালো নেতার বৈশিষ্ট্য, তাই না, কি বৈশিষ্ট্য থাকতে হবে, নেতা এবং অনুগামীদের ভিতরে কি ধরনের সম্পর্ক, অনেক কথা কিন্তু
এই সমাজ মনোবিজ্ঞানের ভিতরে আলোচনা করা হয়। তাহলে আমরা দেখলাম যে সমাজ মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, অনেক ব্রাঞ্চ আছে কিন্তু মনোবিজ্ঞানের অন্তত 20-25টা ব্রাঞ্চ আছে। তার ভিতর থেকে আমরা 5টা ইম্পর্টেন্ট 5টা ব্রাঞ্চ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। তো এ থেকে তোমরা বুঝতে পারছো মনোবিজ্ঞানের অনেক জায়গা আছে কাজ করার। মনোবিজ্ঞান নিয়ে তোমরা যদি কাজ করতে চাও অনেক ক্ষেত্র রয়েছে যেখানে তোমরা বিশাল কন্ট্রিবিউট করার, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে বিশাল সম্ভাবনা রয়েছে। কারণ আমরা কিন্তু মনোবিজ্ঞানে কিন্তু অনেক পিছিয়ে আছি। ওয়েস্টার্ন কান্ট্রির মতো মনোবিজ্ঞানী আমরা কিন্তু এখনো আমরা এখনো অনেক সমস্যার সমাধান মনোবিজ্ঞান নিয়ে মনোবিজ্ঞানীর কাছে যায় না। নিজের সমস্যা নিজে সমাধান করতে চায়, মনে করি আমি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো না, ওর এটা ভূতের কারণে হচ্ছে, জিন ভূত লাগছে বা সামথিং, অথবা সে মনে হয় ইচ্ছা করে এগুলা করতেছে, মাদকাসক্তি, তাই না, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো এগুলা থেকে কিভাবে আমরা তাদেরকে বের করে আনবো? এর জন্য কিন্তু মনোবিজ্ঞানের এই যে বিভিন্ন অ্যাপ্লাইড দিকগুলো আছে, কাউন্সিলিং, সাইকোলজি, চিকিৎসা মনোবিজ্ঞান, তাই না, তারপরে তোমার এই যে শিক্ষা মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান, এই মনোবিজ্ঞানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ডেভেলপমেন্টাল সাইকোলজি, অনেক সাইকোলজি আছে। হ্যাঁ, মানুষ কিভাবে জন্ম হচ্ছে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি ধরনের বিকাশ লাভ করতেছে, কোন স্টেজে কি ধরনের চেঞ্জ হচ্ছে, মানসিক, শারীরিক কি ধরনের পরিবর্তন হচ্ছে, তাই না, কখন আমাদের জীবনের যাত্রা শুরু হয়, কখন আমাদের নার্ভাস সিস্টেম কাজ করে, ব্রেনের কোন অংশ কিভাবে কাজ করে, হ্যাঁ, ফিজিওলজিক্যাল সাইকোলজি, শারীরিক মনোবিজ্ঞান, অনেক মনোবিজ্ঞানের ব্রাঞ্চ রয়েছে। সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের ইন্টারেস্ট যত বাড়বে আমি তোমাদের কিন্তু তত বেশি করে তথ্য দিতে থাকবো। তো তোমরা সবাই ভালো থাকো আর আমার ক্লাসকে ফলো করতে থাকো। আর মনোবিজ্ঞান সম্পর্কে তোমরা একটা স্বচ্ছ ধারণা নিয়ে যাও। মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। আবারও বলছি, মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। মনোবিজ্ঞান কখনো মানুষের মুখ দেখে কিছু বলে না। মনোবিজ্ঞান কি করে? বৈজ্ঞানিকভাবে মানুষের আচরণকে ব্যাখ্যা করে বা বিশ্লেষণ করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড ফর ইউর ওয়েল কোঅপারেশন। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।